আবেদন অনুযায়ী কিন্তু বৃদ্ধি পেয়েছে এই ভোটার তালিকার প্রকাশের দিন। কিছু কিছু জায়গায় ধরুন কিছু মানুষজন অ্যাবসেন্ট ছিল, যাদেরকে 2-3 বার নোটিশ দেওয়ার পরেও পাওয়া যায়নি। সর্বোচ্চ আদালতের তরফ থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে সংবেদনশীল হতে হবে নির্বাচন কমিশনকে। কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত লিখিত নির্দেশিকা সেভাবে কিছু আসেনি। এসআইআরের এটা তো ইন্টেন্সিভ রিভিশনের যে ফর্ম 6-এর নথি যাচাই বা যে প্রসিডিওর সেটা একরকম, আর এর পরে যেটা হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস আপডেশন। এই কন্টিনিউয়াস আপডেশনে নথি যাচাইয়ের প্রক্রিয়া আরেক রকম। চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকছে না তাদের জীবনে সমস্যাটা থেকেই যাচ্ছে। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে 14ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। শুনানি পর্ব প্রায় শেষ, কিন্তু কোথাও কোথাও মপ আপ হচ্ছে বা কোথাও কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হচ্ছে ভোটারদের। এই কাজগুলো এবং পাশাপাশি আপলোডিং, এই কাজগুলো সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এই যে কাজ কতটা বাকি থাকলো তার কারণ হচ্ছে 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল চূড়ান্ত ভোটার তালিকা। বহু জায়গা থেকেই আবেদন করা হয়, কাজ শেষ হয়নি, তার জন্য বাড়ানো হোক ভোটার তালিকা প্রকাশের দিন, এবং সেই আবেদন অনুযায়ী কিন্তু বৃদ্ধি পেয়েছে এই ভোটার তালিকার প্রকাশের দিন। 14র বদলে প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি। আমার সঙ্গে একজন নির্বাচন কমিশনের আধিকারিক আছেন, তার সঙ্গে আমি কথা বলবো। এই যে দিন পরিবর্তন হলো, অর্থাৎ 14 জায়গায় 28 তারিখ প্রকাশিত হবে, কি কি কাজ এখনো বাকি রয়েছে? এখনো কি শুনানি পর্বের জন্য কোথাও কোথাও ডাকা হচ্ছে ভোটারদের? 14 তারিখ পর্যন্ত শুনানির যে ডেট সেটা এক্সটেন্ড করা হয়েছে। কিছু কিছু জায়গায় ধরুন কিছু মানুষজন অ্যাবসেন্ট ছিল, যাদেরকে 2-3 বার নোটিশ দেওয়ার পরেও পাওয়া যায়নি। তারা হয়তো বাইরে ছিল, প্রপার রিপ্রেজেন্টেশনও তারা দিতে পারেননি এখানে এসে। কমিশনের 3টে নির্দেশিকা ছিল যেখানে বলা হয়েছিল যারা বাইরে থাকেন, এরকম 3টে ক্যাটাগরি বলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে তারা তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে শুনানিতে তারা পাঠাতে পারেন এবং হিয়ারিংটা করিয়ে নিতে পারেন, কিন্তু তারা হয়তো সেটাও করাতে পারেননি কোনো কারণে। তাদের ক্ষেত্রে যারা এখন আবেদন করছেন চিঠি দিয়ে বা অ্যাপ্লিকেশন করে যারা আবেদন করছেন, তাদের কাউকে কাউকে ডাকা হচ্ছে। যেহেতু 14 তারিখ পর্যন্ত ডেটটা এক্সটেন্ড করা হয়েছে, সেই ডেটের মধ্যে তাদেরকে ডাকা হচ্ছে। এবং এই 14 তারিখ পর্যন্ত হিয়ারিংয়ের যে প্রসিডিওর সেটা হয়ে গেলে 21 তারিখ মানে 21শে ফেব্রুয়ারি, তার মধ্যে ডিসপোজালের ব্যাপারটা যেটা আছে সেটা কমপ্লিট করতে হবে। কেননা হিয়ারিং হলেই তো ব্যাপারটা কমপ্লিট হচ্ছে না, সেইখানে ডকুমেন্ট আপলোড করা এবং সেগুলো ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের তরফ থেকে ভেরিফাই হয়ে আসার পরে সেটা ফাইনাল রোলের জন্য পার্ক করা, এই সমস্ত ব্যাপারগুলো চলছে। তো এই মেনলি এই প্রসিডিওরটাই, মানে হিয়ারিং প্রায় সব জায়গাতেই কমপ্লিট। এই দু একটা মপ আপ এগুলো বাদ দিয়ে যদি কেউ এখন আবেদন করেন সেগুলো জরুরি ভিত্তিতে সেটা করা হচ্ছে, এবং বাদবাকি ডিসপোজালের কাজটাই বলতে পারেন যুদ্ধকালীন পরিস্থিতিতে করা হচ্ছে এই মুহূর্তে। সর্বোচ্চ আদালতের তরফ থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে সংবেদনশীল হতে হবে নির্বাচন কমিশনকে। তার কারণ বহু জায়গায় দেখা যাচ্ছে যে বৈধ ভোটার হয়েও মানে সঠিক নথি নেই, এবং সেক্ষেত্রে যেন সংবেদনশীল হয়, বা কোথাও কোথাও দেখা যাচ্ছে যে নামের ক্ষেত্রে ভুল, মানে কেউ রয় লেখে কেউ রায় লেখে, এই যে, বা কেউ কুমার লেখে নামের মধ্যে, কেউ আবার লেখে না, এই যে ভুলগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এসছে, এগুলোর ক্ষেত্রেও সংবেদনশীল হওয়ার কথা উঠছে। তো সেক্ষেত্রে সংবেদনশীল কি হচ্ছে কমিশন? একেবারেই, মানে আমরা প্রথম থেকেই বিষয়টা যাতে করে ভোটারদের সুবিধা হয়, হ্যাঁ, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রেও পার্টিকুলারলি যেখানে ধরুন নামের কিছু খুব মাইনর মিসম্যাচ রয়েছে, বা পদবীর ক্ষেত্রে কিছু বানানের গণ্ডগোল রয়েছে, রায় রয় যেটা বললেন, বা মুখার্জি মুখোপাধ্যায় যেগুলো বললেন, সেখানে প্রপার ডকুমেন্টেশন ভোটারদের তরফ থেকে, ইলেক্টরদের তরফ থেকে নিয়ে সেটাকে করে দেওয়া হচ্ছে। মানে সেখানে যথেষ্ট সংবেদনশীলতার সাথে সেটাকে দেখা হচ্ছে। কয়েকদিন আগে একটা অভিযোগ উঠেছিল যে ফর্ম 7, এবং এই ফর্ম 7টা বেশ কিছু ব্যক্তির জমা দেওয়া হয়েছে, তারা নিজেরাও জানে না, অর্থাৎ জীবিত হয়েও মৃতের তালিকায় তাদের নাম উঠে গেছে। তো সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে যিনি যার জন্য, মানে যার নামের আপত্তির জানিয়ে ফর্ম 7 জমা দেওয়া হচ্ছে, সেই ব্যক্তি যেমন নথি যাচাই করতে হবে, তেমনি যিনি জানাচ্ছেন, অর্থাৎ যিনি আপত্তি জানাচ্ছেন সেই ব্যক্তিরও কিন্তু নথি যাচাই করতে হবে। আপনাদের কাছে এরকম কোনো ইনস্ট্রাকশন এসেছে যে এরকম ফর্ম 7 যারা জমা দিচ্ছেন তাদের, যিনি জমা দিচ্ছেন তারও নথি, এবং যিনি যার জমা দিচ্ছেন তারও নথি, দুটো নথি আপনাদেরকে কালেক্ট করে দেখতে হচ্ছে, ভেরিফাই করতে হচ্ছে?
না, প্রথমত আমরা এখনো পর্যন্ত এমন কিছু পাইনি যেখানে জীবিত মানুষ তার নামে মৃত বলে ফর্ম 7 জমা করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত সেভাবে কিছু পাইনি। এবং এটা যেহেতু একটা স্ট্যাটুটরি প্রসিডিওর, এমনিতেই যখন ফর্ম 7 এর হিয়ারিং হয় সেখানে বলাই থাকে যে অ্যাপ্লিক্যান্ট এবং অবজেক্টি, মানে যিনি অ্যাপ্লাই করছেন এবং যার নামে অ্যাপ্লাই করা হচ্ছে, দুজনকেই প্রেজেন্ট থাকতে হয় হিয়ারিং যখন ফর্ম 7 এর হিয়ারিং হয়। কিন্তু আপনি যেটা বলছেন সেই বিষয়ে কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত লিখিত নির্দেশিকা সেভাবে কিছু আসেনি। কারণ কয়েকদিন আগেই একটা ঘটনা ঘটেছে যেখানে দেখা যায় যে বাউরিয়াতে প্রায় 33 জন এরকম ব্যক্তি যাদের অভিযোগ যে তারা জীবিত হয়ে তাদের মৃতের তালিকায় নাম উঠে গেছে এবং তারা জানতেন না, তাদের ফর্ম 7 ফিল আপ করে জমা দেওয়া হয়েছে। কি বলবো? এই বিষয়টা ঠিক আমার জানা নেই, আমি বলতে পারবো না। এটা ওই পার্টিকুলার এলাকার যারা আধিকারিক রয়েছেন তারা বলতে পারবেন। এই যে আপনাদের প্রসেস চলছে এখন, আপনারা দেখছেন, তো সেক্ষেত্রে কমিশনে নির্ধারিত যে নথি সেই নথি অনুযায়ী কি ভেরিফাই করা হচ্ছে, না সেক্ষেত্রে আরও কিছু সংবেদনশীলতা দেখানো হচ্ছে যে না, যিনি জেনুইন, যিনি আগেও ভোট দিয়েছেন প্রতি বছর কিন্তু বৈধ ভোটারের কিছু তার কাছে নেই, বা এমন কিছু মানে মাধ্যমিকের অ্যাডমিট বলুন বা পাসপোর্ট বলুন, এগুলো কিছু নেই তার কাছে, বা তার কাছে জমির দলিল নিজের নামেও নেই, তো সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কোনো নির্দেশ এসছে যে তাদের বিষয়ে আরও একটু গভীরভাবে চিন্তাভাবনা করা হোক বা দেখা হোক? না, কমিশনের তরফে আমাদের কাছে এরকম আলাদাভাবে কোনো নির্দেশিকা নেই। তবে আমি যেটা বলতে পারি যে হিয়ারিং যেটা হচ্ছে সেখানে কমিশনের যে 13টা নির্ধারিত নথি রয়েছে তার মধ্যে থেকে কিন্তু ভোটাররা নথি দেখাতে পারছেন। এবং যেটা আপনার নো ম্যাপিংয়ের ক্ষেত্রে যেটা রয়েছে ওখানে এজ বার কিছু রয়েছে 87 আগে, 87 থেকে 2004 বা 4-এর পরে। লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে সেই বিষয়টা যেহেতু নেই, সুতরাং সেখানে কিন্তু ভোটাররা মানে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে প্রায় সমস্ত ভোটারই তাদের মানে তাদের যে কারণে আর কি লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে সেটা খণ্ডন করার জন্য বা তার সপক্ষে তারা কিন্তু যথেষ্ট নথি দেখাতে পারছেন, এটা আমার অভিজ্ঞতায় বলছি। ডমিসাইল নথিটিকে গ্রহণ করা হবে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো ডমিসাইল যে নথিটি নেওয়ার কথা বলা হয়েছে, সেই ডমিসাইলের ক্ষেত্রেও কিছু নির্দেশিকা বেঁধে দেওয়া হয়েছে, কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। আপনারা কি সেই অনুযায়ী ডমিসাইল নথি জমা নিচ্ছেন? একদম, কমিশনের তরফ থেকে ডমিসাইলের যে নির্দেশিকা এসেছিল এবং পরবর্তীকালে সি অফিসের তরফ থেকে মানে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে নির্দেশিকা এসেছে সেটাকে কোট করে 1999 সালের একটা অর্ডার, সেটাকে কোট করে যে নির্দেশিকা এসেছে সেই অনুযায়ী ডমিসাইল গ্রহণ করা হচ্ছে। এরকম হচ্ছে কি সেই নির্দেশিকা না মেনে ডমিসাইলকেও জমা দিচ্ছেন এবং সেই নথি আপনারা গ্রহণ করতে পারছেন না, সেই ভোটারকে বলা হচ্ছে যে না আপনারা গ্রহণ করতে পারছেন না, কারণ 1999 সালের নিয়ম অনুযায়ী বা যে নিয়মগুলো নির্ধারণ করা হয়েছিল, যে নির্দেশিকা ছিল সেই অনুযায়ী ডমিসাইল নথি নয় বলে? দেখুন, এই ভেরিফিকেশানের যে ব্যাপারটা, সেই ভেরিফিকেশানের জন্য তো এটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে পাঠানো হচ্ছে। তিনি এটা ভেরিফিকেশান করে যে প্রপার যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে ভেরিফিকেশান করে আমাদের কাছে পাঠাবেন। তারপরেই ইআরও বা ইআরও তরফ থেকে এটা ফাইনাল ডিসপোজাল মানে ফাইনাল রোলের জন্য সেটা পার্ক করা হবে। কিন্তু আপনারা তো জমা নিচ্ছেন, আপনারা তো দেখছেন নথিটা, তো সেক্ষেত্রে কি আপনারা কিছু মানে বলছেন ভোটারকে যে এটা যথাযথ নয়, যে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে সেই অনুযায়ী নয়, বা সেই অনুযায়ী আনতে হবে ডমিসাইল সার্টিফিকেট? দেখুন, ডমিসাইলের জন্য ডমিসাইল যে প্রপার অথরিটি আছেন তারা সেই ডমিসাইল দিচ্ছেন এবং তারপরে কমিশন নির্ধারিত যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে সেই ডমিসাইল দেওয়া হয়েছে কিনা বা সেটা প্রপার কিনা, সেটা অথেন্টিক কিনা, সেই বিষয়টা যাচাই করবেন, ডিও যাচাই করে সেটা পাঠাবেন। পাঠানোর পরে তারপরেই আমরা সেটার বিষয়ে ফাইনাল যে ডিসিশন সেটা নেওয়া যেতে পারে। প্রায় 1.5 কোটি মানুষকে এই শুনানি পর্বে ডাকা হয়েছে এবং সেখানে যারা আনম্যাপড হয়েছিলেন তাদের ক্ষেত্রে কি মনে হচ্ছে যে সেই 32 লক্ষ ভোটারের মধ্যে বেশিরভাগই থাকবেন চূড়ান্ত ভোটার তালিকায়, না সেখান থেকেও বাদ যাবে বহু ভোটারের নাম? না, আমরা শুনানি পর্বে যেটা দেখেছি যে অধিকাংশ ভোটারই মানে সিংহভাগ ভোটারই কিন্তু তারা যে কমিশন নির্ধারিত 13টা নথি এবং যে 3টে এজ বার রয়েছে সেটা অনুযায়ী কিন্তু তারা ডকুমেন্ট দিতে পেরেছেন এবং সেই অনুযায়ী তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু ফাইনাল রোলে পার্ক করার কাজটা সেটা চলছে, তড়িৎ গতিতেই চলছে সে বিষয়টা। যদি কোনো ভোটারের নাম না ওঠে চূড়ান্ত ভোটার তালিকায়, তো সেক্ষেত্রে সেই ভোটার আবার আবেদন জানাতে পারেন, তার জন্য কি সময় দিয়ে দেওয়া হবে? সেরকম কোনো নির্দেশ কি এসেছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে যদি কোনো ভোটারের নাম না ওঠে চূড়ান্ত ভোটার তালিকায় তাহলে সেই ভোটার কি করবেন, কতদিনের মধ্যে তাকে আবেদন, কার কাছে আবেদন জানাতে হবে? হ্যাঁ, দেখুন, ফাইনাল লিস্ট বেরোনোর পরে এখন নির্দেশিকা আছে যে 28শে ফেব্রুয়ারি, সেই 28শে ফেব্রুয়ারির পরে একটা আপিল পিরিয়ড থাকবে, একটা অ্যাপিল পিরিয়ড। সেই অ্যাপিল পিরিয়ডে প্রথমে
ডিওর কাছে, এবং সেই যে রায়টা এলো সেটাও যদি পছন্দ না হয় তিনি সি ওয়েস্ট বেঙ্গলের কাছে অ্যাপিল করতে পারবেন। এবং তারপরে যেরকম নর্মাল প্রসিডিওর থাকে নাম তোলার ফর্ম 6-এর মাধ্যমে, ইলেকশনের যেহেতু এরপরেই ইলেকশনের প্রসিডিওর রয়েছে, বিধানসভা ইলেকশনের ব্যাপারটা রয়েছে, ভোট ঘোষণা হওয়ার পরে নমিনেশনের সময় নির্ধারিত দিন থাকে, সেই নির্ধারিত দিন পর্যন্ত কিন্তু ফর্ম 6-এর আবেদন জমা করা যায় এবং সেটা ডিসপোজাল করা যায়। সুতরাং এই 28শে ফেব্রুয়ারি নাম রইল না মানে যে তিনি ভোট দিতে পারবেন না সেরকমটা না। তারপর আপিল পিরিয়ড থাকছে, এবং তাছাড়াও যে কন্টিনিউয়াস আপডেশন হয় নির্বাচনের আগে পর্যন্ত ওই ফর্ম 6-এর মাধ্যমে নাম তোলার কিন্তু একটা ব্যাপার থাকে, যেটা স্ট্যাটুটরি গাইডলাইন মেনে যেটা হয় প্রতি বছরই। কিন্তু নাম তুলতে ফর্ম 6 ফিল আপ করলেন কোনো ব্যক্তি, চূড়ান্ত ভোটার তালিকায় তার তো নাম থাকছে না। না, এখানে দুটো জিনিস আছে। এক নম্বর হচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই বলে আমি সেটার এগেনস্টে অ্যাপিল করছি, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে ফর্ম 6-এর মাধ্যমে নতুন করে নাম তোলার জন্য অ্যাপ্লাই করা। এই দুটো বিষয়। তার তো নাম নেই বলেই সে নতুন করে অ্যাপ্লাই করছে, তাই তো? চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই বলে সেটা কি গ্রহণ করা হবে? মানে তার নামটা কি উঠবে? তার কারণ সে তো নথি দেখাতে পারেনি বলেই তার নামটা ওঠেনি। দেখুন, এসআইআরের এটা তো ইন্টেন্সিভ রিভিশনের যে ফর্ম 6-এর নথি যাচাই বা যে প্রসিডিওর সেটা একরকম, আর এর পরে যেটা হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস আপডেশন। এই কন্টিনিউয়াস আপডেশনে নথি যাচাইয়ের প্রক্রিয়া আরেক রকম। সুতরাং দুটোর মধ্যে যেহেতু বেশ খানিকটা ডিফারেন্স রয়েছে, তাই সে সময় নাম ওঠার ক্ষেত্রে যদি প্রপার ডকুমেন্টেশন থাকে কন্টিনিউয়াস আপডেশনে যেরকম চলে সেই অনুযায়ী, তাহলে নাম না ওঠার কোনো কারণ নেই। কিন্তু এর আগেও তো নাম উঠেছিল, তাদের ভোটার কার্ডে তো নাম ছিল, তাদের তো ভোটার কার্ড ছিল সেই সমস্ত ব্যক্তিদের যাদের এই যে ডাকা হচ্ছে শুনানি পর্বে বা যাদের নথি দিতে পারছে না, সেই সমস্ত ব্যক্তিদের তো ভোটার কার্ড ছিল, তাদের নামও ছিল, তারা ভোটও দিয়েছেন বহু ব্যক্তি। তো সেক্ষেত্রে চূড়ান্ত তালিকায় তাদের নাম উঠছে না এবং আবার তারা নাম তোলার জন্যই আবেদন জানাচ্ছে। আবার তাদের যদি নাম ওঠেও, আবার পরবর্তীকালে যখন এরকম কোনো ভোটার তালিকা সংশোধিত কিছু হয়, তো সেক্ষেত্রে এই 2026-এর ভোটার মানে তালিকাকে, অর্থাৎ শেষ লাস্ট এসআইআরকেই ধরা হবে, যেমন 2002-কে ধরা হচ্ছে। তো সেই সমস্ত মানুষরা কিন্তু সমস্যার মধ্যে থেকেই গেলেন, তাদের তো আবার সে একই প্রশ্নের মুখে পড়তে হতে পারে, বা নতুন করে নাম তোলা হলেও তাদের নামের ক্ষেত্রে আবার সেই পরবর্তীকালে যদি সংশোধিত হয়, তো তাদের সেই একই প্রশ্নের মুখে, একই সমস্যার মুখে, মানে সমস্যা থেকে তো বের হতে পারছেন না তারা। না দেখুন, ওই যে যেটা বললাম যে দুটো, এটা ইন্টেন্সিভ ডিভিশনে কিছু ক্রাইটেরিয়া, কিছু গাইডলাইন থাকে, সেটা মেনে করা হচ্ছে। এবং এর পরবর্তীকালে যে কন্টিনিউয়াস আপডেশন, দেখুন প্রতিটা ইলেকশনের আগে তো এই জিনিসটা হয় না, এই ইন্টেন্সিভ ডিভিশনটা হয় না। যেহেতু এই ইলেকশনের আগে ইন্টেন্সিভ ডিভিশন হচ্ছে, সুতরাং সেই গাইডলাইন মেনে এটা করা হচ্ছে। এর পরবর্তীতে কন্টিনিউয়াস আপডেশন হবে, সেই কন্টিনিউয়াস আপডেশনের গাইডলাইন মেনে সেটা করা হবে। তখন নাম উঠে যাবে, আবার হয়তো চূড়ান্ত ভোটার তালিকায় যখন হবে বা আবার নতুনভাবে যখন এই ডিভিশন হবে, সংশোধিত হবে ভোটার তালিকা, তখন আবার তাদেরকে সমস্যায় পড়তে হবে। ইন্টেন্সিভ ডিভিশনের ক্ষেত্রে দেখুন, যাদের 2002-এ নাম ছিল না তাদের তো সবার নাম এখান থেকে বাদ চলে যাচ্ছে এমনটা তো কোনো ব্যাপার নয়। 2002-এ যদি নাম না থাকে তাহলে বাদবাকি যে 13টা ডকুমেন্টের লিস্ট আছে সেখান থেকে যদি তারা প্রডিউস করতে পারেন তাহলে তাদের নাম তো থেকে যাচ্ছে ফাইনাল লিস্টে। এবং এই একই প্রসিডিওর পরবর্তীতেও চলবে। যদি পরবর্তীকালে আবার যদি কোনো ইন্টেন্সিভ ডিভিশন হয় কমিশনের গাইডলাইন মেনে, সেটা কমিশন যেরকম গাইডলাইন দেবেন সেইভাবে কাজ হবে। চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকছে না তাদের জীবনে সমস্যাটা থেকেই যাচ্ছে। এই মুহূর্তে চূড়ান্ত ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে সমস্যা পরবর্তীতে কি থাকবে সেটা আমি বলতে পারবো না। তবে এই মুহূর্তে সামনে যেহেতু ইলেকশন আছে, যেহেতু মানুষের মধ্যে একটা যেটা প্রাথমিক আমরা যেটা দেখতে পাই যে আমি কি ভোটটা দিতে পারবো না, এইটা মানুষের মনে মূল যে ভয়টা সেটা থাকে। সুতরাং যদি নথি প্রপার থাকে তাহলে এরপরে যে মানে চূড়ান্ত তালিকা বেরোনোর পরে যে গাইডলাইন বেরোবে ফর্ম 6 আবেদন যেগুলো সেগুলো নিষ্পত্তি করার জন্য, আপনাদের কাছেও নেই সঠিকভাবে। না, এটার উত্তর দেখুন, ইন্টেন্সিভ ডিভিশনের যে লিস্ট বেরোবে সেখানে নাম না থাকলে তার পরবর্তীতে কী হয়রানি হবে সেই বিষয়টা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু আপাতত সামনের ইলেকশনে ভোট দেওয়ার জন্য তার যদি প্রপার, দেখা গেছে 2002-এর আগে ভোট দিয়েছেন বহু ব্যক্তি, কিন্তু 2002-এর যে এসআইআর হয়েছিল, লাস্ট এসআইআর, তখন কিন্তু ওই লিস্টে অনেকের নাম নেই। তো সেই সমস্ত মানুষদের কিন্তু হয়রানি হতে হলো। 2026-এর এই নতুনভাবে যে সংশোধিত হচ্ছে তালিকা, সেখানে কিন্তু হয়রানি হতে হলো তাদেরকে। তো সেক্ষেত্রে 2026-এ যাদের থাকবে না তাদেরকেও সেই হয়রানির শিকার হতে হবে, এটা তো মানছেন? দেখুন এই বিষয়ে আমি আলাদাভাবে কিছু বলতে পারবো না। 2002 সালে যেহেতু ওটা একটা ক্যাপ ধরা হয়েছে, যেহেতু 2002 সালে লাস্ট আমাদের রাজ্যে ইন্টেন্সিভ ডিভিশন হয়েছিল, সুতরাং সেটা ধরে 2026 হয়েছে। এর পরবর্তীকালে যদি আবার এসআইআর হয় সেখানে 2026-এর যে লিস্ট সেটা ধরেই হবে। তো সেক্ষেত্রে আমি বলছি যে মানুষের নাম থাকবে না তাদের তো সেই রকম হয়রানির শিকার হতে হবে।
এবং তার মাঝখানে ওই যে বললাম 13টা নথি, পরবর্তীকালে যদি আবার কিছু নথির আপডেশন হয় বা কিছু হয়, মানুষজন যদি সেই নথিগুলো করিয়ে নিতে পারেন ইন দ্য মিন টাইম, তাহলে পরবর্তীতে হয়রানি হওয়ার কোনো কথা নয়। যেমন আপনাকে যেটা বলি যে 2002-এ যাদের নাম ছিল না, অর্থাৎ নো ম্যাপিং কেস যাদের রয়েছে, আপনি একটু আগে যে প্রশ্নটা করলেন যে তাদের মধ্যে কতজন মানুষের নাম থাকছে বা থাকছে না, আমি যেটা আপনাকে বললাম যে সিংহভাগ মানুষই এই যে 13টা নথি রয়েছে তার মধ্যে কিছু না কিছু দেখাতে পারছেন, এবং যে এজ গ্যাপ রয়েছে সেই এজ গ্যাপের মধ্যে তারা তাদের যে নথিগুলো সেগুলো ফিট করাতে পারছেন, এবং সেই অনুযায়ী তাদের নাম ফাইনাল লিস্টের জন্য পার্ক করা হচ্ছে ভেরিফিকেশন হয়ে আসার পর ডকুমেন্ট। সেই একই রকমভাবে যদি 2026-এ কারোর না থাকে, সেটা পরবর্তীকালে ওই একই রকমভাবেই বিষয়টা চলবে। এই যে তালিকা প্রকাশিত হবে, আপনারা কি ভাবছেন যে এই যে 1.5 কোটি মানুষ, এই 1.5 কোটি মানুষের মধ্যে কত পার্সেন্টেজ মানুষ যাদের নাম থাকবে এই চূড়ান্ত ভোটার তালিকায়? দেখুন, রাজ্যের ফিগারটা নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, যেহেতু প্রসিডিওরটা চলছে, এবং এই মুহূর্তে এভাবে ডেফিনিট কিছু ফিগার বলাটা খুব একটা সম্ভব নয় একেবারেই। মোটামুটি 21 তারিখ যখন আমাদের ডিসপোজালটা কমপ্লিট হচ্ছে, সেই ডিসপোজাল হওয়ার পরে এই বিষয়ে হয়তো বলা যেতে পারে। কাকে আবেদন করবেন যদি নাম না থাকে? সেক্ষেত্রে সিইওকে আবেদন করছেন বা মুখ্য নির্বাচন, কিন্তু কার মাধ্যমে? তাকে তো নিজেকেই আবেদন করতে হবে, তাই তো? তার কাছে তো কোনো বিওলও যাবে না, বা আপনাদের কোনো চিঠি যাবে না তার কাছে যে আপনার নামটা নেই সেখানে। এরকম কোনো কি কিছু বলা হয়েছে? দেখুন, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো গাইডলাইন নেই, কিন্তু প্রথম যে আপিল করবেন সেটা হচ্ছে ডিইওর কাছে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে। সেটাই যদি তিনি তার যে ভার্ডিক্ট এলো সেটা যদি তিনি সন্তুষ্ট না হন, তখন তিনি সিইওর কাছে যাবেন। কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত নির্দেশিকা নেই যে এই প্রসিডিওরটা কীভাবে হবে। বহু মানুষ আছেন যাদের যারা এইভাবে অনলাইনের মাধ্যমে নিজের নাম দেখতে পারেন না। এমন আপনি হয়তো প্রত্যন্ত গ্রামে এমন অনেক বয়স্ক মানুষ আছেন যারা হয়তো জানতেও পারবেন না তার নামটা আছে কি নেই। তো সেই মানুষটাকে কে জানাবে যে তার নামটি আছে কি নেই? যে কোনো তালিকা প্রকাশিত হওয়ার পরে বিএলও সাধারণত 7 দিন, যেখানে ভোট কেন্দ্র সেখানে বিএলও ওই তালিকা নিয়ে বসেন, এবং যদি আলাদা কোনো গাইডলাইন আসে যে ভোটার লিস্ট টাঙাতে হবে বা কিছু, সেইভাবে সেটা করা হবে। এবং বিএলওর কাছেই, যেহেতু বিএলও ইনুমারেশন ফর্ম নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে গেছেন, সুতরাং প্রত্যেকটা মানুষ বিএলওর সঙ্গে যথেষ্টভাবে পরিচিত। সুতরাং বিএলওর কাছে যে লিস্ট থাকবে সেখানে গিয়ে তিনি তার নাম দেখতে পারবেন যে তার নাম রয়েছে কিনা তালিকায়। নতুন ভোটার যারা, তারা কি এখন অ্যাপিল করতে পারছেন? হ্যাঁ, অ্যাপিল করার, তারা অনলাইনে আবেদন করতে পারছেন, সেই প্রসেসটা খোলাই রয়েছে। এবং সেইটা আমরা যেহেতু 19 তারিখ ক্লেমস অ্যান্ড অবজেকশনের লাস্ট ডেট ছিল, সেই ডেট ধরে করা হচ্ছে, এবং কমিশনের যদি গাইডলাইন আসে যে পরবর্তীকালে যে ফর্মগুলো পড়েছে সেগুলো ডিসপোজাল হবে, তাহলে সেগুলো ডিসপোজাল হবে। শেষ প্রশ্ন, যাদের নাম থাকবে না তাদের আবারও হয়রানির শিকার হতে পারে। দেখুন, হয়রানির শিকার বলতে নাম থাকবে না এটার জন্য প্রথমত বলি যে নাম তাদেরই থাকছে না যারা এই সমস্ত অপরচুনিটিগুলো দেওয়ার পরেও যারা কিছুই প্রডিউস করতে পারলেন না, হয়তো তাদের নামগুলো থাকছে না। সুতরাং তাদের পরবর্তীকালে যে ডিউ প্রসিডিওর আছে সেই ডিউ প্রসিডিওরের মধ্যে যেতে হবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। কি শিথিল হতে পারে নিয়ম? এটা ঠিক আমি বলতে পারছি না শিথিল হতে পারে কিনা, তবে ওই যে আপনাকে বললাম যে ইন্টেন্সিভ ডিভিশন আর কন্টিনিউয়াস আপডেশন যেটা সারা বছর চলে, সেই দুটোর প্রসিডিওর আলাদা। সুতরাং পরবর্তীকালে তারা নাম তোলার জন্য অবশ্যই আবেদন করতে পারেন। মানে নাম ভোটার কার্ডে হয়তো থাকতে পারে, কিন্তু আবার যদি এসআইআর হয় সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন তাদের হতে পারে। ইন দ্য মিন টাইম যদি তারা যে ডকুমেন্টেশন সেগুলো যদি করিয়ে না রাখেন, তাহলে হয়তো আবার হতে পারে সেই ব্যাপারটা। অনেক ধন্যবাদ। 28 তারিখ প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, আর এই চূড়ান্ত ভোটার তালিকার দিনই বোঝা যাবে কতজনের নাম বাদ গেল এই 1.5 কোটি নামের থেকে, এবং এই 1.5 কোটি মানুষের মধ্যে আবার কতজনকে হয়রানির শিকার হতে হবে। 7,06,00,000 ভোটার, এবং তার মধ্যে 1.5 কোটি মানুষকে ডাকা হয়েছিল এই শুনানি পর্বে। তাদের কাছ থেকে নথি জমা নেওয়া হয়েছে, এবং সেই নথি যাচাই করার পরই তাদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে। তাই চূড়ান্ত ভোটার তালিকার দিনই কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে এই মানুষগুলির মধ্যে আবার কতজনকে হয়রানির শিকার হতে হবে, আবার কতজনকে দৌড়তে হবে ভোটার লিস্টে নিজেদের নাম তোলার জন্য। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।